বলে দেয় এক দৌড়, সাথে তার আশেপাশের বাচ্চারা। নিভ্র পকেট থেকে হাত বাহিরে করে চোখের উপরে চুলগুলো হাত দিয়ে পিছনে সেট করে দেয়। আর অবাক হয়ে দেখে সাফা নিজের শাড়ি পায়ের কিছু উপরে তুলে কোমরে গুঁজে দিয়েছে। চুলগুলো আগের মতোই ছাড়া, হাতের বেলুনগুলো আগের মতোই বাঁধা হাতে। সাফা খিলখিল করে হাসছে, সাথে বাচ্চারা। সাফাকে দেখে মনে হচ্ছে সে আনন্দের দুনিয়ায় ভাসছে। সাফার দৌড়ের সাথে সাথে তার শাড়ি ক্রমশ দুলছে। চুলগুলো একবার সামনে আসছে, আবার পিছনে যাচ্ছে, তবে সব না, শুধু সামনেরগুলো। নিভ্র মুগ্ধ হয়ে এই দৃশ্য দেখছে। নিভ্র তাকিয়ে আছে তো আছেই। ওরা কখন সে নিভ্রর কাছে এসে গেছে এটা নিভ্রর খেয়ালই নেই। বাচ্চাগুলো দৌড়ে নিভ্রকে জড়িয়ে ধরে, কিন্তু সাফা পিছনে পড়ে যায়। শাড়ি পরে তো আর দৌড়ানো যায় না, তাই সে হেরে গেছে। দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে সাফা বলে ওঠে, আমি হেরে গেলাম। চকিতেই নিভ্র জবাব দেয়, हार के जीतने वालों को बाजीगर कहते हैं। সাফা মুচকি হাসলো, যে হাসিতে রহস্য ছিল। আর রহস্য হলো সে আসলেই বাজিগার। এদের তো সে ইচ্ছে করেই জিতিয়েছে, এদের এই অসাধারণ হাসি দেখবে বলে। সাফা হাঁটছে, সাথে নিভ্র বাচ্চাদের। নিভ্রকে খুব পছন্দ হয়েছে, তাই তারা নিভ্রকে রেখে দিয়েছে। তাদের দাবি তাদের সাথে ঘুরতে হবে। গোধূলি বেলা প্রায় শেষ, আলো আছে এখনও চারপাশে। নিভ্র বাচ্চা পছন্দ করে, একটা বিশেষ কারণও আছে, সে যেটা তার জীবনে দাগ কাটার মতো। সাফা হাঁটছে, বাতাস হচ্ছে খুব। নিভ্রর কি হলো কে জানে, হঠাৎই প্রশ্ন করে ওঠে, किसे पढ़ो तुम्हें? ডিজাইনিং নিয়ে পড়ি, ফার্স্ট ইয়ার। বাচ্চা মেয়ে। নিভ্র সামনের দিকে তাকিয়ে বলে ওঠে, এই এই একদম বাচ্চা বলবেন না, আমি কি বাচ্চা নাকি? হ্যাঁ, আজব। আমি কিন্তু অনেক বড়, বুঝলেন? বুঝলাম। মনে মনে নিভ্র বলে ওঠে, যে নিজেকে বলে আমি বড়, সে কত বড় জানা হয়ে গেছে। নিভ্র হালকা হাসলো, তবে দেখা যাওয়ার মতো না। সাফা আবার চেঁচিয়ে উঠল। নিভ্র বুকে হাত দিয়ে চকিতেই সাফার দিকে তাকালো। সাফা খুশিতে বাকবাকুম হয়ে নদীর পাশে ছোট্ট পাহাড়টা দেখিয়ে বলে, ফুল 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 আমার লাগবে, জবা ফুল, ওয়াও। নিভ্র চোখ বাঁকিয়ে একবার তাকালো, তারপর অদ্ভুত ভঙ্গিতে কিছুক্ষণ ভাবলো, আবার সাফার দিকে তাকালো। কিন্তু ততক্ষণে সাফা নেই, সাথে বাচ্চারাও। সাফা শাড়ি তুলে পাহাড়ে উঠে গেছে, তবে বেশি দূর না। একটু উঠেই ফুল ছিঁড়তে শুরু করলো। আর নিভ্র মনে মনে ভাবছে, এই মেয়ে তাকে অবাক হওয়ার মতো আর কোনো রাস্তাই রাখবে না। দুনিয়ার সব অদ্ভুত জিনিস তাকে দেখিয়েই ছাড়বে। সামান্য আগাছার ফুল নিয়ে এত নাচানাচি। হঠাৎ তার মনে হচ্ছে মেয়েটা আসলেই ভিন্ন প্রকৃতির, অদ্ভুত ভয়ঙ্কর মাতাল করা মেয়ে। আবার নিজে নিজেই বলে, সব মেয়েই এক। মা যেখানে এমন, সেখানে এই দুনিয়ার সব মেয়েই সেম হবে, স্বার্থপর। নিভ্র নিজের নিজের অদ্ভুতভাবে তাকিয়ে থাকা চোখ ছোড়া নামিয়ে নিল। সাফার হাত পা ছিলে গেছে, তবুও সে মহা খুশি ফুলগুলো নিতে পেরেছে ভেবে। সাফা হাঁপিয়ে হাঁপিয়ে নিভ্রর সামনে দাঁড়িয়ে পড়ল। নিভ্র ভ্রু কুঁচকে ভাবছে, আবার না জানি কি করে এই মেয়ে। তার ধারণাই ঠিক। তাকে অবাক করে দিয়ে সাফা ফুলগুলো তার হাতে ধরিয়ে দিল। নিজের ডান হাত দিয়ে পেঁচিয়ে মাথার চুলগুলো হাত খোঁপা করলো। একবার ঝাঁকিয়ে মজবুত হয়েছে কিনা দেখে নিল। এবার নিভ্রর সামনে দাঁড়িয়ে পড়ল। নিভ্র ভ্রুজোড়া উপরে তুলে চোখ ছোট ছোট করে বলে, হোয়াট? আরে একটা মেয়ে আপনার সামনে খোপা করে দাঁড়িয়ে আছে, আর আপনার হাতে ফুলও আছে, তাহলে ভাবে হাঁ করে না থেকে খোপায় গুজে দেন। নিভ্র আহম্মকের মতো বলল। আমি? সাফা বিরক্তি নিয়ে বলে ওঠে, না, আপনার বাবা আছে পাশে, ওনাকে বলুন লাগিয়ে দিতে। কি হলো বলুন? নিভ্র বিষম খেলো, চোখ জোড়া একটু বড় করে নিল। আবার নিচের দিকে একবার তাকিয়ে নিজেকে ঠিক করে নিল। তার জীবনে এই প্রথম সে একটা মেয়ের চুলে ফুল গুজে দিতে যাচ্ছে। মানুষের করা প্রথম কাজটা
তারা যতটা শুদ্ধভাবে করে ততটাই তাদের মাঝে ভীতি কাজ করে। নিভ্রর বেলায়ও তাই হচ্ছে। সামান্য ফুল গুছতে তার হাত কাঁপছে। নিভ্র কাঁপা হাতে আগ্রহিত হয়ে সাফার খোপার সাইডে ফুলগুলো গুজে দেয়। সাফা এবার নিভ্র বরাবর দাঁড়িয়ে বলে ওঠে। কেমন লাগছে? নিভ্র এক দৃষ্টিতে তাকিয়ে থেকেই জবাব দেয়। এই যেন কালো চুলের লাল মুকুট, যেন লাল নীলের অপূর্ব মিলন খেলা, যে মিলন মেলায় হারিয়ে যাওয়া যায় সারা বেলা। এই যেন নিষ্পলক দেখার আকস্মিক দৃশ্য, যেন হারিয়ে যাওয়ার মন কাড়া মাধুর্য, যাতে চাঁদও ডুবতে চায় বহুবেলা, হাজার শতক। আমি তো ডুবে গেছি প্রথম প্রহলিকায়, লালের সৌন্দর্যের মাতলতায়। সাফা বেশ লজ্জা পেল। লজ্জা কাটাতে বলে ওঠে। আপনি তো দেখছি কবিতাও তৈরি করতে পারেন, তাও মিনিটে। ওয়াও! তবে এত এত গুণ রাখেন কোথায় বলবেন? একটা মানুষ এত দিক দিয়ে এত পারদর্শী, ভাবা যায়? এই, তোরা ভাবতে পারিস? বলে হেসে ওঠে সাফা। হাসি আসলে লজ্জাকে আড়াল করার একমাত্র হাতিয়ার ছিল তার কাছে, তাই সেটাই ইউজ করেছে। কিন্তু কাজ তেমন হলো না। কেউই তার সাথে হাসলো না। সাফা হাসি থামিয়ে তাকিয়েছিল কিছুক্ষণ সবার দিকে, তারপর আবার হাঁটা ধরে। নিভ্র নিজের মনকে একটা বাজে গালি দিয়ে বসে। কবিতা বলা বা লেখা তার নিজের একান্ত ব্যক্তিগত ব্যাপার, আর সে কিনা মেয়েটাকে একটা আজাইরা কবিতা শুনিয়ে দিল। ফাউল একটা কাজ করেছে ভেবে নিভ্র নিজের মাথায় পিছনে গাঁটটা মারল। বর্তমান। আমার কল্পনা জুড়ে যে গল্পেরা ছিল আড়ালে সব লুকোনো, সেই গল্পেরা সব রঙিন হলো পলকেই। তোমাকে হঠাৎ পেয়ে যেন। প্রেম তুমি আসবে এভাবে, আবার হারিয়ে যাবে ভাবিনি। আজও আছে সেই পথ, শুধু নেই তুমি। বলো কোথায় আছে অভিমানী? অভিমানী সব থেকে আজও কি যেন নেই। তোমাকে তাই খুঁজে যায় প্রতিক্ষণে। আমার ভালো লাগাগুলো সব তোমায় ভেবে ভেবে সাজে রোজ এই মনে। প্রেম তুমি আসবে এভাবে, আবার হারিয়ে যাবে ভাবিনি। নিভ্র থামল। ডান হাতের উল্টো পিঠ দিয়ে পানিতে ভরে আসা চোখটা মুছে নিল। পাশে থাকা মদের বোতলটা ডান হাতে নিয়ে গটগট করে গলা ভিজিয়ে নিল। গিটারে রাখা হাত থেকে টপ টপ করে গড়িয়ে রক্ত পড়ছে। সে কিছুক্ষণ হাতের দিকে তাকিয়ে মুচকি হাসে, আবার মদে চুমুক দিল। হঠাৎ করে সে প্রচণ্ড রাগ নিয়ে বোতলটা সুইমিং পুলে ছুঁড়ে দিল আর চেঁচিয়ে বলে উঠল। তুই তো 1 বছর আছিস আমার পাশে, সেও ছিল যেখানে সে প্রথম দেখায় আমাকে নিজের মাতাল করা নেশায় ঘায়েল করেছে। সেখানে তুই 2 মিনিটের জন্য আমাকে মাতাল তো দূর, ওকে ভুলিয়ে রাখতে পারলি না। শালা এই মদ আমি হুদাই গিলি। তোদের মতো মদের বোতল যে কোনো কাজের না, তাই 1 বছরে আমার বোঝা হয়ে গেছে। আজ থেকে তুই আউট। ও আমাকে ওর লাইফ থেকে আউট করেছে, আমি না হয় তোকে করলাম। দেখি কি মজা আছে লাইফ থেকে আউট করে। বলে নিভ্র আবার গিটারে কাটা হাত রাখলো। সাথে সাথে এক সাইডে লুকিয়ে থাকা অভ্র দৌড়ে এগিয়ে এলো আর ভয়াত্মকভাবে বলে ওঠে। আর বাজাতে হবে না, তুই সুন্দর গান পারস শালা, আমি জানি। এটা এত শোনাতে হবে না। তাই আপরটাকে নাকি তুই উষ্টা দিয়ে ফেলে দিলি? তবে যা করেছিস বেশ করেছিস। তাই এবার কি করবি? ড্রাগস ট্রাই করবি যদি কাজে দেয়? নিভ্র এক দৃষ্টিতে তাকালো অভ্রের দিকে, আবার চোখ ফিরিয়ে নিয়ে বলে। ওকে ভোলা যাবে এমন কোনো ওষুধ আদৌ কি আছে এই পৃথিবীতে? অভ্র নিশ্চুপ হয়ে সামনে থাকা সুইমিং পুলের স্বচ্ছ নীল পানির দিকে তাকিয়ে আছে। তার কাছে এই প্রশ্নের আদৌ কোনো জবাব নেই। যদি সে জানতো এমন কিছু এই পৃথিবীতে আছে যা ওকে ভুলিয়ে রাখার মতো, তবে সে নিজেই আগে খুঁজে খেয়ে নিত। কিন্তু আফসোস, এমন কিছুই নেই যা খেয়ে ভালোবাসার মানুষকে ভুলিয়ে রাখা যায়। অভ্র মনে মনে কয়েকটা দীর্ঘ নিঃশ্বাস নিল, একবার নিভ্রের দিকে তাকালো, আবার ভাবনায় ডুবে ভাবতে লাগলো। নিভ্র তো তাও মনের কথাগুলো ব্যক্ত করতে পারছে, কিন্তু সে তো সুপ্ত অনুভূতি নিয়ে ভিতরে ভিতরে নিঃশেষ হয়ে যাচ্ছে। তারও তো বলতে ইচ্ছে হয়, আমিও ভুলতে চাই সেই প্রথম দেখা। কিন্তু পাশে থাকা ছেলেটার জন্য সব পারে, সে সব কষ্ট লুকাতে পারে, কারণ সে জানে এই 1 বছরে সে ভেঙেছে, কিন্তু এই ছেলেটা নিঃশেষ হয়েছে। তার মেয়েটাকে ছাড়া কষ্ট হবে,
কিন্তু তার ভাই মারাই যাবে। এখনও বেঁচে আছে তাকে পাওয়ার ক্ষীণ আশায়। হয়তো একদিন না একদিন সে পাবেই। নিভ্র আবার একবার তাকালো অভ্রের দিকে, তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দিল। হঠাৎ করে অভ্রকে জড়িয়ে নিল। অভ্র অবাক হলো, কিন্তু নিভ্রের চোখের পানিতে নিজের টি শার্ট ভিজাতে দেখে সেও জড়িয়ে নিল। অভ্র বারবার চোখ মুছছে যাতে নিভ্র বুঝতে না পারে সে কাঁদছে, কিন্তু নিভ্র ঠিকই বুঝতে পেরেছে। কয়েকটা দীর্ঘশ্বাস নিল গোপনে। জড়িয়ে রেখেই নিভ্র বলল, কোনো ওষুধ নেই এই পৃথিবীতে ওকে ভুলে যাবে এমন। দাদাজান বলেছিল ভালোবাসা নামক কঠিন এবং ভয়ঙ্কর পরীক্ষায় নামতে হলে এক বুকে কষ্ট সহ্য করার ক্ষমতা নিয়ে নামতে হয়। আমি তো মনে হয় নামতে পারিনি এক বুক কষ্ট সহ্য করার ক্ষমতা নিয়ে, কিন্তু তার চাইতেও বেশি পাচ্ছি। আর হচ্ছে না আমার দ্বারা। মুক্তি চাই আমি এই ভয়ঙ্কর যন্ত্রণা থেকে, কিন্তু কিভাবে মিলবে বলবি মুক্তি? অভ্র নিজের থেকে নিভ্রকে ছাড়িয়ে নিল, তার চোখের দিকে তাকালো আর বলতে লাগলো, আমি জানি না রে, তোকে মুক্তি দিতে পারলে আমি নিজেও হয়তো একটু মুক্তি পেতাম। নিভ্র উঠে দাঁড়ালো। সে বুঝতে পারছে অভ্রর খুব কান্না আসছে, কিন্তু সে কান্না করতে পারছে না শুধুমাত্র তার জন্যে। তাই সে সরে আসে। গিটারটা এক হাতে নিয়ে নিভ্র নিজের রুমের দিকে অগ্রসর হয়। অভ্র পিছনে ফিরে একবার তাকালো নিভ্রের দিকে। সে ভাবে, এত গাদা গাদা মদ খেয়েও কিভাবে কারো এক বিন্দুও নেশা হয় না? কিভাবে এটা সম্ভব? নিভ্র যে মেয়েটার নেশায় পাগল হয়ে গেছে এটা সে জানে, কিন্তু তার নেশায় এতটাই ডুবেছে যে এখন পৃথিবীর কোনো নেশাই তাকে ছুঁয়েও দেখতে পারছে না। কথাটা ভেবেই অভ্র হতভম্ব। অভ্র আবার সুইমিং পুলের নীল স্বচ্ছ পানির দিকে তাকায়। পানির মাঝে থালার মতো চাঁদের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। পানির কম্পনের কারণে চাঁদও কেঁপে কেঁপে উঠছে। অভ্র চোখ থেকে গড়িয়ে পানি পড়ছে। আটকাতে চাচ্ছে না, লুকোনোর কিছু নেই। যার কাছে লুকাতে সে নিজেই তাকে কান্নার জন্য সুযোগ করে দিয়েছে। সে কাঁদবে, অনেক দিন পর কাঁদবে, আর মনে মনে ভাববে, যদি মেয়েটা একটা না হয়ে দুটো হতো, যদি দুই ভাই আবার আগের মতো হাসতে পারতো, যদি দুজনের ভালোবাসা একই না হতো, যদি একজনকে ঘিরে সব না হতো, তবে সত্যি সে খুব খুশি হতো। সে তো এক বুক কষ্ট সহ্য করার ক্ষমতা নিয়েই নেমেছিল, তবে কেন কষ্টটা পর্যাপ্ত হলো না? কেন এই যাত্রায় নিভ্রটারই বেশি হয়ে গেছে? আমার এক বুক হলে নির্ভর এর চাইতে বেশি, তাই তুমি নির্ভর। সাফা, তুমি নির্ভর, কিন্তু তবু ওকে কেন রেখে গেলে? কেন ওর যন্ত্রণা বাড়িয়ে চলেছ? কেন তুমি ওর সব নেশার ঊর্ধ্বে? অব্রুর ভারী বুক ছিঁড়ে একটা দীর্ঘ ক্ষত বিক্ষত নিঃশ্বাস বেরিয়ে এলো। নিভ্র তাকিয়ে আছে সামনে থাকা তারই আঁকা এক যুবতীর ছবির দিকে। মেয়েটা দাঁত বের করে হেসে আছে। ডান হাত চুলে লাগানো জবা ফুলে, লাল টকটকে জবা ফুল। মেয়েটা একটু পাশে লাল সূর্য নিজের কিরণে ডুবিয়ে দিচ্ছে। উঁচু হাতের ভাঁজে নীল জামদানি জড়িয়ে আছে। ডান গালের এক পাশে গর্ত, যাতে পৃথিবীর সকল নিরামিষ ছেলেও নিজেকে ডুবাতে চাইবে, যেমন নিভ্র ডুবিয়েছে নিজেকে। চিকচিক করছে নীলাভ চোখগুলো। দেখেই মনে হচ্ছে মেয়েটা সব জুড়ে শুধু আনন্দ, শুধু খুশি আর শুধু ভালোবাসা। ঘন পাপড়িগুলো চোখের সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়েছে, আর ভ্রুজোড়া কুচকুচে কালো। বাম চোখের পাশে কিছু অবাধ্য চুল এসে পড়েছে। লাল ঠোঁটজোড়া প্রসারিত হয়ে শান্তি ছড়াচ্ছে, আর উঁচু করা গলার মাঝে বাম পাশে একটা কালো তিল। মেয়েটার বর্ণনা একবার মনে মনে বুলিয়েই নিভ্র বুকের বাঁ পাশে হাত রেখে চোখ বুজে নেয়। তার মনে হচ্ছে তার হাড্ডিতে হাড্ডিতে রঞ্জে রঞ্জে শিহরণ বয়ে চলেছে, যা তার দেহকে দহন যন্ত্রণায় জ্বালিয়ে ঝাঁঝরা করেছে। বুকের পাঁজরের ব্যথা দ্বিগুণ তালে বাড়ছে। এই ছবিটা সামনে আসলেই তার এমন হয়। নিভ্র ঠাস করে চোখ জোড়া খুলে ফেলে। ডান হাত কাঁপিয়ে মেয়েটার আঁকা গলায় হাত দেয়। বৃদ্ধা আঙ্গুল দিয়ে কিছুক্ষণ হাত বলায় গলার সাইডে কালো তিলটাতে। মুচকি হেসে মুগ্ধ হয়ে পলক না ফেলে দেখছে,
কেন যেন তার মনে হয় সারা জীবন দেখলেও হয়তো সে তৃপ্ত হবে না। কাটা হাতটা রক্ত জবা ফুলটার উপর রাখে, রক্ত দিয়ে জবার উপর কিছুক্ষণ আঁকিবুকি করে, কিছুক্ষণ এক দৃষ্টিতে নীলাভ চোখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ হেসে ওঠে, হাসতে হাসতেই বলে, তোমরা মেয়েজারি বড্ড ভয়ঙ্কর। জানো, যে ভয়ঙ্কর হয় তার কাছে কিন্তু এটা মনে হয় না। যেমন সাপ অনেক বিষাক্ত, কিন্তু তার কাছে এটা মনে হয় না। ঠিক একইভাবে তোমরাও আমাদের ভয়ঙ্কর রূপ সম্পর্কে অবগত নাও। যারা তোমাদের এই ভয়ঙ্কর রূপে ফেসে নিজেদের জ্বালা বাড়ায়, জ্বলে পুড়ে কয়লা হয়, দহন যন্ত্রণায় কাতর হয়, তারাই এই ভয়ঙ্করতার সাথে পরিচিত হয়। আমি নিজেই এর শিকার। হাসছ যে? হাসবে না, এটাই সত্য। তোমরা দমকা হওয়ার মতো এসে সব উড়িয়ে নিয়ে নিঃস্ব করে চলে যাও। আমি নিজেই এর প্রমাণ। দেখো, আমি নিঃস্ব হয়ে আছি, আমি নিঃস্ব হয়ে গেছি। শুধু কিন্তু আমি না, অভ্রকেও তুমি নিঃস্ব করলে কেন বলো তো? তোমার জন্য, শুধু তোমার জন্য। ওর কান্না দেখলে আমার হিংসা হয়, রাগ হয়, অভিমান হয়। তখন মনে শুধু একটাই কথা ঘুরে, তোমার জন্য সব যন্ত্রণার ভাগিদার আমিও একা হতে চাই। তবে কেন ও কাঁদে? আবার আফসোসও হয় তোমাকে ছেড়ে দিতে পারবো না ভেবে। আমি এই যাত্রায় কেন স্যাক্রিফাইস করতে পারবো না? কিন্তু ও করছে, লুকিয়ে কাঁদছে, তোমাকে লুকিয়ে খুঁজছে। কিন্তু তুমি কি করলে? হারিয়ে গেলে কেন বলো তো? অনেক প্রশ্ন বাকি, সব একসাথে করব। মনে থাকবে? না থাকলেও কিছু করার নেই, প্রশ্নের জবাব দিতে হবেই হবে। নিভ্র খাটের সাথে ঠেস দিয়ে বসে পড়ে, দৃষ্টি এখনো ছবির দিকে, প্রশ্নে ডাকা সবুজ চোখ, বুকে দহন যন্ত্রণা, ঠোঁটে ভালোবাসার প্রকাশ, পাঁজরের খোঁজ চলছে মস্তিষ্কে, মুখে ক্লান্তির রেশ। আজ আর এক বুক দীর্ঘশ্বাস, জিহ্বায় একটাই প্রশ্ন। কেন চলে গেলে? যন্ত্রণারা হানা দিয়ে দৌড়ে বেড়াচ্ছে, বুক চিরে দীর্ঘশ্বাসের আগমন, বাতাসে বাতাসে দহন জ্বালার গন্ধে দগ্ধ সব। বিষণ্ণতা, রাগ, অভিমান, জেদ, ক্ষোভ তাড়া করে চলেছে প্রশ্নকে, উত্তরের অপেক্ষায়। কিন্তু উত্তরের মালিক নেই। 1 বছরের ভালোবাসা আর 1 বছরের দীর্ঘশ্বাস মিলে এক অদ্ভুত অনুভূতিতে জর্জরিত সব। সকালের মিষ্টি রোদের আনাগোনা, সব রোদ একই রকম হয়, শুধু মানুষের মনের অবস্থা ভেদে সবার অনুভূতি ভিন্ন। ইফতেখার কফির মগ হাতে ছেলে রুমে প্রবেশ করেছে। রুমটা দেখেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। নিভ্র আজও প্রতিদিনের মতো বিছানার নিচে এলোমেলো হয়ে শুয়ে আছে। ইফতেখার এবার চোখ বুলালো রুমের চারপাশ। সারা রুম জুড়ে একজনের ছবিতে ঢাকা। কোনো ছবি অনুভূতি মিশ্রিত হাতে আঁকা, আবার কোনো ছবি ভালোবাসা দিয়ে যত্ন তোলা। নিচেও কিছু পেন্টিং এলোমেলো হয়ে পড়ে আছে। ইফতেখার কফির মগ রুমের টেবিলে রেখে দিল। নিচে বসে একটা একটা করে ছবি কুড়িয়ে নিতে লাগলো। ছবিগুলো গুছিয়ে টেবিলের উপর তুলে রাখলেন। ধীরগতিতে হাঁটুতে ভর দিয়ে ছেলের কাছে এলেন। ছেলের মাথায় হাত দিয়ে আদরে গলায় বলে, হাদর শোনা, উঠো, সকাল হয়ে গেছে। ছেলের নাড়াচাড়া না দেখে বিছানা থেকে একটা বালিশ নিয়ে ছেলের মাথার নিচে রাখতেই তার বুকে হাত লেগে যায়। নিভ্র চকিতে উঠে বসে, লাল লাল চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু, তুমি এখানে কেন? ছেলের মুখে আম্মু ডাক শুনতে তার ভালো লাগে, মনে হয় কলিজা জুড়িয়ে গেছে। কিন্তু যার জন্য এই ডাক শোনার এমন সৌভাগ্য হয়েছে, তাকে হারিয়ে সে নিজেও প্রচণ্ড কষ্টে আছে। সেখানে তার ছেলে তো মেয়েটাকে জীবন দিয়ে ভালোবেসেছে, সে যে কিভাবে এখনও টিকে আছে এটা ভেবেও একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইফতেখারের। মেয়েটা যা করেছে তার জন্য সামনে পেলে ঠাটিয়ে 2টা চড় বসিয়ে দিবে সে। আর তার এক হাতের সাথে নিজের ছেলের এক হাত হ্যান্ডকাপ দিয়ে বা লোহার শিকল দিয়ে বেঁধে দিবে। তখন দেখবে কোথায় যায় এ মেয়ে। নিভ্রর মায়ের দিকে তাকিয়ে তাকে জড়িয়ে ধরে, রি করে তার কান্নার শব্দ ভেসে আসে। ইফতেখার ছেলের কান্না দেখে যেন সহ্য ক্ষমতা হারিয়ে ফেলেছে, রাগী গলায় বলে ওঠে, কান্না করার মানে কি আদর? আর কত কান্না করবা ওই মেয়ের জন্য, যে কি না
তোমার ফিলিংস জানার পরেও তোমাকে ছেড়ে চলে গেছে। আর কাঁদবা না, আমারও কষ্ট হয় তো। আম্মু, ওই তো তোমাকে নতুন করে ভালোবাসতে শিখিয়েছে, জীবনের সবচাইতে বেস্ট ফিলিংসগুলোর সাথে পরিচয় করিয়েছে। আমার জীবনে বেস্ট একটা বছর দিয়েছে ও আমাকে, ভালোবাসতে শিখিয়েছে। ওকে কিভাবে ভুলি বলো? হচ্ছে না আমার দ্বারা, আর জাস্ট পারছি না। আর কত খুঁজবা? খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাবা এবার। হলে হব, কিন্তু ওকে খুঁজে বের করতেই হবে। ওকে চাই, যে কোনো মূল্যে চাই, সব কিছুর ঊর্ধ্বে গিয়ে ওকে আমার চাই। নিভ্র উঠে গেল। আজ আবার নতুন করে খোঁজা শুরু করবে, আবার হন্য হয়ে খুঁজবে। ইফতেকার মনে মনে বলে ওঠে, যে নিজে থেকে হারিয়ে যায় তাকে খোঁজা যায় না বাবা। কথাটা বলেই দীর্ঘশ্বাস নিয়ে পর্দা ঠেলে নিভ্রর বেডরুম থেকে নিভ্রর সোফার রুমে ঢুকে পড়ে। তারপর হাঁটা ধরে। রুমের বাহিরে দেয়ালে ঝুলানো কাচের বোতলে জোনাকি পোকা ঝুলতে দেখে ইফতেকার থামলেন। বিড়বিড় করে বলে ওঠে, তুমি এসেছিলে এক ঝাঁক জোনাকির আলোর মতন। জোনাকি যেমন অন্ধকার জায়গাকে আলোকৃত করে, তুমিও আমাদের জীবনকে জোনাকির মতন আলোকৃত করেছ। জোনাকি যেমন নিজের সাথে তার আলো নিয়ে যায়, তুমিও ঠিক একইভাবে যাওয়ার সময় আমাদের দেওয়া আলোগুলো নিজের সাথে নিয়ে গেলে। কথাগুলো বলেই একটা দীর্ঘশ্বাস নিলেন। আজ একটা বছর ছেলেটা তার হন্য হয়ে মেয়েটাকে জায়গা জায়গায় খুঁজে চলেছে। মেয়েটা যে কেন বিনা কারণে বিলীন হয়ে গেছে এটা কারো মাথায় ঢুকছে না। আর নিভ্র তো পাগলে ছিল কয়েক মাস। মেয়েটার নাম নিয়ে ডাকা, হুটহাট করে দরজা খুলে বাইরে চলে যাওয়া, কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে বিড়বিড় করা, হঠাৎ হঠাৎ হাসা। এই তো কিছুদিন আগেই ভালো হয়েছে, হসপিটালে যাওয়া শুরু করেছে, সব কাজ ঠিক মতো করছে, মডেলিংটাও করছে। কিন্তু তার পুরোপুরি সুস্থতার পিছনে একটাই কারণ, সাফাকে খুঁজে বের করা। কেন হারিয়ে গেল, এই কেনর উত্তর খোঁজা। 2 বছর আগে সাফা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে। হুট করে তার চোখ আটকে পড়ে 5 বছরের একটা বাচ্চার উপর। একটা 5 বছরের মেয়ে মাথায় হাত দিয়ে কাঁদছে। মাথা ফেটে গেছে মনে হয়। সাফা রাস্তা ক্রস করে মেয়েটার সামনে দাঁড়ায়, নিজের এক হাত তার কপালে চেপে ধরে আস্তে করে জিজ্ঞেস করে। নাম কি তোমার বাবু? মেয়েটা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, নেহা। মাথা ফেটেছে কিভাবে? রাস্তায় পড়ে গেছি ইটের সাথে লেগে। তুমি এখানে কি করো? মায়ের সাথে এসেছি তো, মাকে খুঁজে পাচ্ছি না তাই খুঁজতেছিলাম, কোথায় যেন গেছে। সাফা বুঝতে পারছে মেয়েটার কষ্ট হচ্ছে, তাই সে কান্না করছে। সাফা মেয়েটাকে কোলে তুলে নিল। মেয়েটা অদ্ভুতভাবে তাকে দেখছে। সাফা একটা সিএনজি দাঁড় করিয়ে উঠে পড়ে। যাওয়ার আগে পাশের ফুলের দোকানে বলে চায় ওর আম্মু খুঁজতে আসলে বলবেন। এনএসজি হসপিটালে নিয়ে গেছি। দোকানদার মাথা ঝাঁকিয়ে ঠিক আছে বলেছে। সাফা বাচ্চাটাকে ধরে আছে। মাথা থেকে প্রচুর রক্ত বের হয়েছে, তবে সাফা সেদিকে তাকাতে পারছে না। রক্তে তার প্রচণ্ড রকমের ফোবিয়া আছে, তাই সে এত রক্ত একসাথে দেখতে পারে না, দেখলেই মাথা ঘুরে। সাফা বাচ্চাটার সাথে নানা ভঙ্গিতে কথা বলছে, যাতে সে তার ব্যথা ভুলে থাকতে পারে। নিভ্র রোগী দেখছে, এখন বাচ্চাদের ওয়ার্ডে আছে। বাচ্চাদের প্রতি তার বিশেষ ভালোবাসা কাজ করে। বাচ্চাদের সাথে থাকলে তাকে মোটেও রাগী ভয়ঙ্কর মনে হয় না, মনে হয় কত ভালোবাসে সে সবাইকে। সবার ভালোবাসাই তার প্রাপ্য। বাচ্চারাও তাকে খুব ভালোবাসে। এক কথায় নিভ্রর জন্য পাগলেরা। নিভ্র বাচ্চাদের সাথে নানা ভঙ্গিতে গল্প করছে, আর যুবতী নতুন নার্সগুলো তাকে দেখছে। এক কথায় ড্যাব ড্যাব করে দেখছে। নিভ্র একটা বাচ্চাকে কোলে নিয়েছে, নিয়ে হাত নাচিয়ে নাচিয়ে তাকে নাচ করাচ্ছে, আর বাচ্চাটা খিলখিল করে হেসে উঠছে। তা দেখে নিভ্রও হাসছে। নিভ্রর আজকের মতো কাজ প্রায় শেষ, তাই উঠে দাঁড়িয়েছে। আজ তার অপারেশন নেই, তাই বিকেলেই বাসায় যাবে বলে ঠিক করে। নিভ্র কাচের গ্লাসের দরজা ঠেলে বাইরে আসতেই ধাক্কা। নিভ্র নিজের সাথে ধাক্কাধাক্কি মোটেও পছন্দ করে না, কারণ হসপিটালের নার্সরা প্রায় অজুহাত দিয়ে বা এমনি গায়ে পড়ে,
তার উপর হসপিটাল বেশিরভাগ মানুষ চিকিৎসার বদলে তাকে দেখতে আসে, তাই কড়া সিকিউরিটির ব্যবস্থা করেছে সে। রোগী ছাড়া হসপিটালে আসা নিষেধ। নিভ্র রেগে সামনে তাকায়। সাফাকে এভাবে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সে অবাক হয়। পা থেকে মাথা পর্যন্ত একবার পর্যবেক্ষণ করে। সাদা গোল জামায় সাফাকে সাদা পরি লাগছে। চুলগুলো আজ খোপা করে রেখেছে, তবুও কিছু অবাধ্য চুল সামনে এসে তার নীলাভ চোখের পাপড়ির উপর পড়ছে। ক্লান্ত লাগছে তাকে। কপালে বিন্দু বিন্দু ঘাম, সাথে নাকেও ঘাম জমে আছে। সাফার চিৎকারে নিভ্র তার দিকে তাকায়। আপনি এখানেও? আজব তো, হসপিটাল কি আপনার বাপের? মনে তো তাই হয়। তা না হলে এখানেও মডেলিং করতে চলে আসতেন না? আজে বাজে কথা রাখো, আর বাচ্চাটার কি হয়েছে বলো। সাফা অদ্ভুতভাবে তাকিয়ে দেখছে নিভ্রকে। তার ধারণা মতে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর পেশা হলো ডাক্তারি। এটার মতো ভয়ঙ্কর আর কিছু নেই। আর সব ডাক্তারগুলো খারুশ আর ভয়াবহ হয়। তাছাড়া ডাক্তারদের চেহারা দেখলেও তার ভয় করে। কেমন যেন বদশ্রুত হয় তারা। তারা জীবনে এই প্রথম তার জীবনে এই প্রথম তার মনে হচ্ছে এই পোশাকটাতে তার সামনে দাঁড়িয়ে থাকা লোকটাকে পারফেক্ট লাগছে। সাদা অ্যাপ্রন, ভিতরে সাদা শার্ট, কালো প্যান্ট, গলায় ঝুলানো স্টেথোস্কোপ, আর সেই সবুজ চোখ যা মেয়েদের দুর্বল করার একমাত্র হাতিয়ার। এই ছেলের কাছে ভয়ঙ্কর সৌন্দর্যে মণ্ডিত এই ছেলে। নিভ্র সাফার চোখের সামনে বিরক্তি নিয়ে তুড়ি বাজিয়ে বলে ওঠে, সমস্যাটা কি? এভাবে তাকিয়ে না থেকে বলো কি হয়েছে বাচ্চাটার। আর বাচ্চাটা তোমার কে? আমার কেউ হয় না বাচ্চাটা, রাস্তায় পেয়েছি। কিন্তু এত কথা আপনাকে কেন বলবো? হ্যাঁ, ডাক্তার কই? সিস্টার দিয়া। নিভ্র চেঁচিয়ে ডেকে ওঠে। ইয়েস স্যার। বাচ্চাটাকে ওর কোল থেকে নাও, মাথায় ব্লিডিং হচ্ছে, ইমিডিয়েটলি সেলাই দিতে হবে। এই এই, আপনি কি সব বলছেন? দেখুন, এটা শুটিং করার সময় না। বাচ্চাটা সত্যিই অসুস্থ। ওকে সত্যি সত্যি ডাক্তারের প্রয়োজন। আপনার মতো নকল ডাক্তার মানে মডেল ফডেলকে দিয়ে হবে না, বুঝলেন? নিভ্র জবাব দিল না। বাচ্চাটাকে কোল থেকে নিয়ে নিল। সে জানে এই মেয়েকে একটা বলে এ আরও 3টে শুনিয়ে দেবে। নার্স দিয়া বলল, আরে ম্যাম, আপনি জানেন না উনি ডাক্তার। আরে উনি তো ডক্টর নিভ্র নীল। সাফা হ্যাঁ করে নিভ্রর দিকে তাকিয়ে আছে। এবার আবার ডাক্তার। সাফা অবাক হয়ে বলে ওঠে, এই, আপনি কি 10 ভুজা? কত কিছু করেন আপনি। একবার ভিলেন, একবার মডেল, আর এখন ডাক্তার। হাউ ইজ দিস পসিবল? কেমনে? নিভ্র সাফার চোখ বড় করা দেখে হালকা হাসে, যা দেখে দিয়ার মুখ হা হয়ে যায়। তার 3 বছরের চাকরিতে সে কখনো নিভ্র নীলকে কোনো মেয়েকে দেখে হাসতে দেখেনি। নিভ্র বাচ্চাটাকে দিয়ার কোলে দিয়ে বলে ওঠে, দ্রুত জরুরি বিভাগে নিয়ে যাও, আমি আসছি। দিয়া হাঁটা দেয় বাচ্চাটাকে কোলে নিয়ে, আর বারবার পিছনে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখে। তার তো মাথায় ঢুকছে না এই ভয়ঙ্কর প্রাণী নিভ্র বিনা কারণে নোটিশ ছাড়া হাসলো কেমনে? ভয়াবহ ব্যাপার। এটা নিয়ে আর সবার সাথে একটা সমালোচনার পাহাড় তৈরি করা যাবে। নিভ্র অ্যাপ্রনের নিচ দিয়ে প্যান্টের পকেটে হাত দিয়ে সোজা হয়ে বলে, বাচ্চাটার ফ্যামিলি মেম্বার কই? আমি কি জানি? আমি তোকে রাস্তায় পেয়েছি। এসব ছাড়ুন, শুধু এটা বলেন আপনি সত্যিই ডাক্তার? তোমার এখনো সন্দেহ আছে? আছে। হোয়াট? না মানে আপনি একজন হয়ে এত কিছু কিভাবে করেন সেটাই সন্দেহ হচ্ছে। আর কি কি পেশায় আছেন আপনি বলবেন? তোমার মনে হয় আর কয়টা বাকি আছে? মনে তো হয় আরো 10-12টা। নিভ্র আবার মুখ টেপে হাসলো, তারপর পিছনে ঘুরে বলে, আর নেই। আপনার বাকি পেশাগুলোর মাঝে এটা বেশি সুন্দর, তাই আজ থেকে আপনার নাম চেঞ্জ করা হলো। নিভ্র আবার ফিরে তাকায়, তাকিয়ে বলে, তা কি নাম দিবে এবার? ভিলেন বাদ, মডেল ফডেলও বাদ, শুধু ডাক্তার সাহেব। বলেই একটা মিষ্টি হাসি দেয়। নিভ্র অদ্ভুত নজরে দেখে সেই হাসি। মুখের চারপাশে চোখ বুলিয়ে গালের টোলটা খুঁজে, কিন্তু ব্যর্থ হয় সে। চোখ মুখ না খিচলে বা দাঁত বের না করলে সাফার টোল দেখা যায় না।
নিভ্র ডান হাত দিয়ে সামনে চুলগুলো পিছনে নিল, সবুজ চোখগুলো সরু করে সাফার দিকে তাকালো। কিছুক্ষণ তাকিয়ে পিছনে ঘুরে সামনে হাঁটা দেয়। সাফা সামনে আসা চুলগুলো হাত দিয়ে সরাতে ভিজা ভিজা লাগে। হাতটা সামনে নিয়ে রক্তাক্ত হাত দেখে সাফা মাথা ঘুরে উঠে, ঘামে তার কপাল ভিজে ওঠে। হঠাৎ চারপাশে অন্ধকার হয়ে আসে। আজ দুপুরে সে লাঞ্চ করেনি, বাবা বাসায় ছিল না, আর তার বাবা না থাকলে তার খেতে ভালো লাগে না। সব মিলিয়ে শরীর দুর্বল থাকায় সাপা ধপ করে সেন্সলেস হয়ে পড়ে যায়। নিভ্র অনেকটাই চলে এসেছে, পিছনে কিছু পড়ার হালকা আওয়াজে নিভ্র পিছনে ঘুরেই সাফাকে দেখল না। নিচের দিকে তাকিয়ে সে চকিতেই সাফার কাছে গেল, ডান হাত ধরে ঘড়ির দিকে তাকিয়ে পালস রেট চেক করলো। খুব ধীর গতি দেখেই বুঝতে পারে দুর্বলতাটা। নিভ্র চারপাশে একবার তাকালো, একবার ভাবছে কোলে তুলে নেবে, আবার কেন যেন নিতে পারছে না। তবুও সব কিছু উপেক্ষা করে সাপাকে কোলে তুলে নিল। সাথে সাথে নিভ্রর হার্ট দ্রুত গতিতে চলতে শুরু করে, নিঃশ্বাস দীর্ঘ হয়ে আসে। নিভ্র চোখ বুঝে কয়েকটা নিঃশ্বাস নিল। জীবনে প্রথম সে এমন কম বয়সের কোনো যুবতীকে কোলে নিয়েছে। তার মতো স্ট্রং লোকেরও কাঁপাকাঁপি হচ্ছে, ভাবতেই তার অবাক লাগছে। নিভ্র সাপাকে বেডে শুয়ে দিল, এক হাতের রক্ত পরিষ্কার করে দিল। নার্সকে স্যালাইন নিয়ে আসতে বলল। স্যালাইন আনতেই ডান হাতে লাগিয়ে দিল। নার্স অবাক হয়ে দেখছে, বয়স্ক হওয়ায় তার অদ্ভুত লাগছে ব্যাপারটা। নিভ্র সাধারণত মেয়েদের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখে। এখানে নিচের রুমের চেক আপ বেডে শুয়ে দিয়েছে। ব্যাপারটা ভিন্ন, তবু নিভ্র রোগীদের প্রতি যত্নবান ভেবে তিনি এড়িয়ে গেলেন। নিভ্র নিচের রুম থেকে বেরিয়ে গেল, মনে মনে একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে ওঠে, কি হচ্ছে তোর নিভ্র? এভাবে ডেসপারেট হওয়ার মতো কিছু নেই, কুল কুল। নিভ্র বাচ্চা মেয়েটার মাথায় ব্যান্ডেজ করে দিয়েছে, তাকে একটা কেবিনে রেখে দিয়েছে। রক্ত একটু বেশি গেছে, তাই তাকে এক ব্যাগ রক্তও দিতে হয়েছে। সাফার জ্ঞান ফিরতেই নিজেকে এভাবে বেডে দেখে সে একটু ভয় পেয়ে যায়। সুই, স্যালাইন, ইঞ্জেকশন এসবে তার ভয় হয় খুব। আর হসপিটালে তো তার সবচাইতে অপছন্দের জায়গা। সাফা উঠে দাঁড়িয়ে পড়ে, স্যালাইনটা হাত থেকে কিভাবে খুলবে ভেবে পাচ্ছে না, তাই সম্পূর্ণ স্যালাইন নিয়েই হাঁটা দেয়। এক হাতে স্যালাইন ব্যাগ নিয়ে সাফা নিভ্র রুমে ঘুরছে। এত ডিগ্রি আর প্রাইস দেখে সে মনে মনে বলে ওঠে, বাপ রে বাপ, কি ব্রিলিয়ান্ট! এত জ্ঞান রাখে কই? সব সময় তো দেখি রামগরুরের ছানা হাসতে তার মানা হয়ে ঘুরে বেড়ায়। আক্রু একটা। সাফা দুষ্টু বুদ্ধি নিয়ে নিভ্রকে নকল করা শুরু করে। এই মেয়ে, তুমি বেশি কথা বলো, চুপ করো, তা না হলে ফেলে দিব। সাফা নিভ্রর অ্যাপ্রনটা গায়ে জড়িয়ে নেয়। বেশ কষ্ট হয় তার, ব্যথাও পায়, তবুও অ্যাপ্রনটা পরে স্টেথোস্কোপ কানে দিয়ে রোগী দেখার ভঙ্গিতে বলে ওঠে, কি সমস্যা আপনার? নিজেই আবার রোগী জায়গায় জবাব দেয়, পেটে ব্যথা, প্যারাসিটামল 2 বেলা খাবেন, ভালো হয়ে যাবেন। আর আপনার কি সমস্যা? জ্বর, প্যারাসিটামল 3 বেলা খাবেন। আর আপনার? মাথা ব্যথা, প্যারাসিটামল 4 বেলা, সকালে, দুপুরে, বিকালে আর রাতে। বলেই হি হি করে হেসে ওঠে। সাফা অ্যাপ্রনটা পরে নাচতে নাচতে সামনে তাকিয়ে থ হয়ে দাঁড়িয়ে যায়। তাড়াতাড়ি নিজের গায়ের অ্যাপ্রনটা নিয়ে টানাটানি করছে। নিভ্র বুকে হাত গুজে দরজার ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। তার প্রচণ্ড হাসি পাচ্ছে, আর মনে মনে ভাবছে, এই মেয়ে ডাক্তার হলে সব রোগী মারা পড়তো, সব রোগের জন্য প্যারাসিটামল দিয়ে দিবে, তাও 3 বেলা। সাফা ভয়ে অ্যাপ্রনটা খুলতে যাচ্ছে, তাই হাতের স্যালাইনের কারণে ব্যথা পাচ্ছে। নিভ্র বুকের হাতগুলো নামিয়ে নেয়, সোজা হয়ে সাফার সামনে এসে দাঁড়ায়। সাফার হাতগুলো অ্যাপ্রন থেকে ছাড়িয়ে নিয়ে ধীরে ধীরে
হাত দিয়ে সাফার গা থেকে অ্যাপ্রনটা খুলে দেয়। কান থেকে স্টেথোস্কোপটা খুলে পাশের টেবিলে রেখে দেয়। সাফা অবাক হয়ে দেখছে। সে ভেবেছে তাকে আজ বেশ ঝাড়ি খেতে হবে। ভাগ্য ভালো এমন কিছুই হয়নি। নিভ্র এবার সরু চোখে তাকিয়ে বলে, প্যারাসিটামল যদি সব রোগের ওষুধ হয় তবে আমাদের মতো ডাক্তারের প্রয়োজন ছিল না। ভাগ্যিস তুমি ডাক্তারই পড়োনি, তা না হলে রোগীরা এমনি মরে যেত। যে হারে প্যারাসিটামল 2 বেলা 3 বেলা 4 বেলা করছো, হার্ট অ্যাটাক করলেও তুমি এই প্যারাসিটামল দিতে। মাই গড। বলে হালকা মাথা ঝাঁকিয়ে হেসে ওঠে। সাফা সব ভুলে অপলক তাকিয়ে আছে। সে জানতই না এই গোমরামুখ ছেলেটা হাসতেও পারে। আর হাসলেও হাসলেও একে এত সুন্দর লাগে, ভাবা যায়? সাফা অবাক হয়ে দেখছে। সাফাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে নিভ্র হাসি থামিয়ে দিল। সাফার ভাবনার ইতি হলেই সে বলে, মেয়েটা কেমন আছে? ভালো আছে। দেখা করতে পারি? চলো আমার সাথে, তবে তার আগে তোমার স্যালাইন খুলে দেই। তা না হলে স্যালাইন প্রায় শেষ, যে কোনো সময় রক্ত উঠে যেতে পারে। এদিকে আসো। সাফা লাফিয়ে 2 কদম দূরে গিয়ে করুণ সুরে বলে ওঠে, না না, খুলতে হবে না, ব্যথা পাবে, প্লিজ। খুলতে হবে না মানে কি? এটা না খুললে তোমার হাতের রক্ত স্যালাইনের নলে উঠে যাবে। এইদিকে এসো মানে এদিকে এসো, ফাইজলামি করবা না। দেখেন, আমি কি আপনাকে এটা লাগাতে বলেছি? না তো, আপনি নিজেই লাগিয়েছেন। এখন আমি খুলতে চাই না, তাই খুলবো না। প্লিজ, আপনি এটা খুলিয়েন না। জানেন কত ব্যথা হবে। আউচ, আমার তো এখনই কষ্ট হচ্ছে। সাফার কথা শুনে নিভ্র বিরক্ত হলো। 1 পা 2 পা করে এগিয়ে গেল সাফার কাছে। এক টানে ওকে নিজে কাছে এনে কোমর জড়িয়ে নিতেই সাফা যেন আকাশ থেকে পড়েছে। এমন করে তাকিয়ে আছে, চোখ বড় বড় হয়ে গেছে। নিভ্র এই সুযোগটা কাজে লাগিয়ে হাতের স্যালাইনটা খুলে দিতে সাফা ব্যথা পায়। ব্যথার কারণে সাফার চোখে পানি চলে আসে। নিভ্র বলে, কিছুক্ষণ পরে ভালো হয়ে যাবে, এখন কান্নাকাটি করবে না। ঝগড়ায় তো 1 নাম্বার, আর সামান্য সুইকে ভয় পাও? আজব মেয়ে তো তুমি। আমি তো তোমাকে সাহসী মনে করেছি। যেভাবে সবার সামনে আমার মাথা ফাটিয়েছ, এভাবে তাকাবে না। চলো মেয়েটার কাছে। নিভ্র মনে মনে হাসলো। সাফার এমন মুখ ফুলানোর দৃশ্য দেখে তার ভালোই লাগে, সাথে হাসিও পায়। পরক্ষণে আবার নিজেকে সামলে নেয় নিভ্র। সাফা বাচ্চা মেয়েটার সাথে কথা বলছে, তাকে গল্প শোনাচ্ছে। নিভ্র সোফায় বসে দেখছে ওদের। সাফা হাত নাড়িয়ে গল্প বলছে। নিভ্র স্থির দৃষ্টি দিয়ে রেখেছে তাদের দিকে। হঠাৎ একটা মহিলা হাউমাউ করে কেঁদে রুমে ঢুকে পড়ে। সাফা নিভ্র দুজনেই অবাক হয়। সাফার হাতের ভাঁজ থেকে বাচ্চাটা চেঁচিয়ে বলে, আম্মু, আম্মু, আমি এখানে, তুমি কোথায় ছিলে? সাফা বুঝতে পারে বাচ্চাটার মা এ। সাফা সরে ওনাকে জায়গা করে দেয় আর মুচকি হেসে নিভ্রর পাশে বসে পড়ে। নিভ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে বুঝতে পারে এরা মা মেয়ে। সাথে সাথে তার মাথার রগগুলো ফুলে ওঠে। মনে মনে বলে, কেমন মা মেয়েকে রাস্তায় একা রেখে ঘুরে? নিভ্র বিরক্তির সাথে রাগ নিয়ে মহিলাটাকে কিছু বলবে বলে বসার দিকে উঠে দাঁড়ায়। সাফা নিভ্রর হাত ধরে বসিয়ে দেয় আর তাদের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বলে, মায়ের গায়ে স্পেশাল একটা গন্ধ থাকে, বুঝলেন? সেই গন্ধ শুধু সন্তানরাই পায়। আমি যখন ভূতের মুভি দেখে তার কোলে গুটিসুটি মেটে জড়িয়ে ঘুমাতাম, তখনই এটা পেতাম। মা তো জোনাকির আলোর মতোই আমাদেরকে আলোকিত করে। দেখেন, বাচ্চাটা এতক্ষণ চুপ করেছিল, কিন্তু মাকে পেয়ে সে ব্যথা ভুলে তার সাথে কেমন হেসে হেসে কথা বলছে, কত খুশি দেখাচ্ছে। মাকে জড়িয়ে গায়ের ঘ্রাণ নিচ্ছে।